ছদ্মবেশে নিপুণ ও শ্রাবণকে ধরতে এলো বিদ্যা ও বড়বাবু। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে রাজদীপ চ্যাটার্জি একটি বোর্ড মিটিং ডাকে, আর সেখানে থাকে মিস্টার কাশ্যপ ব্যানার্জি, বড়বাবু, প্রিন্সিপাল স্যার ও প্রফেসর পিসি। তখন এরপরে রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, আজ আমাদের 72 ঘন্টা সময় হাতে আছে, এর মাঝখানে আমাদের সবকিছু করে ফেলতে হবে। আজকে আজকে সন্ধ্যায় কলেজটা ভেঙে দিতে হবে, তারপরে আমাদের আবার কলেজের ভিত গাঁথতে শুরু করতে হবে। আমাদের ওখানে একাডেমির ভিতটা গেঁথে ফেলতে হবে। এই 72 ঘন্টার মধ্যে আমাদের যেটুকু করার করে ফেলতে হবে, বুঝতে পারছেন মিস্টার কাশ্যপ ব্যানার্জি? তখন কাশ্যপ ব্যানার্জি বলতে থাকে, যতই হোক মেয়ে, ওটা ওটা তো আমার মেয়ে, তাই না? আমি তো জন্ম দিয়েছি, ও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আর এখানে আমি ডিল করছি। ব্যাপারটা সত্যি বলতে আমার অনেক খারাপ লাগছে, মোটেও ভালো লাগছে না। তখন এ কথাটা শুনে এ কথাটা শুনে রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, বাবা, এখন দেখছি মেয়ের জন্য দরদ উতলে পড়ছে। এতদিন তো এটা ভাবেননি। আপনি তো উস্কিয়ে আমাদের আমাদের এমনটা করেছেন, তাই না? আপনার ছেলে তো সঙ্গে থেকে এই ছুরিটা মেরেছে, এই প্ল্যানটা তো একমাত্র আপনার ছেলে। তবে এখন আবার কেন পস্তাচ্ছেন বলুন তো? তখন কাশ্যপ ব্যানার্জি বলতে থাকে, ওটা তো ও বুঝবে না, সন্তানটা তো আমার, তাই না? আর আপনি বা বুঝবেন কেন, কিভাবে? আপনার মেয়ে বা ছেলেকে যদি কেউ এভাবে এভাবে মেরে আঘাত করে হসপিটালের বেডে শুয়ে রাখতো, আপনি কি কিছুতেই মানতে পারতেন? আপনি কি সহ্য করতে পারতেন বলুন তো? যতই আপনি মুখে বলুন, তারপরেও তো আপনার একটু হলেও টান থাকতো, তাই না? একটু হলেও কষ্ট হতো। তখন এ কথা শুনে রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, হ্যাঁ হতো, অবশ্যই হতো, কিন্তু কিন্তু আপনার মেয়েকে তো আপনি হেট করেন, আর বিদ্যাও আপনাকে হেট করে। তখন এই কথাটা শুনে কাশ্যপ ব্যানার্জি বলতে থাকে, আমি হয়তো বা ওকে হেট করি, কিন্তু ও কখনো আমাকে হেট করেনি। ও সবসময় আমার কাছে আসতে চেয়েছে, সবসময় আমার কাছে এসে আমাকে বাবা বলে ডেকেছে, কিন্তু আমি কখনো ওকে নিজের মেয়ের স্বীকৃতি দেইনি, আর আর কখনো দিতে চাইও নি। তখন এ কথা শুনে রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, হ্যাঁ আপনি তো এটাই করবেন, তাই না? আপনাকে আপনাকে এটাই তো মানায়, এর বাহিরে তো আর কিছুই মানায় না। আপনি তো এর বাহিরে আর কিছুই করতে পারেন না। এখন এখন দরদ দেখাচ্ছেন। তখন দেখা যায় রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, যা হবার হবে, কিন্তু কিন্তু আপনাকে আমি একটা কথা বলছি কি, যে কলেজটা অবশ্যই ভাঙতে হবে, কারণ ওখানে কোটি কোটি টাকা ইনভেস্ট করা হয়ে গেছে। শয়ে শয়ে কোটি টাকা ওখানে ইনভেস্ট করা হয়েছে, আর হাজার হাজার কোটি টাকা ওখানে ইনভেস্ট করতে হবে। আর এখান থেকে যদি আপনি পিছু পা হয়ে যান, তবে কত কোটি টাকা আমাদের লস যাবে। আপনি কি কিছু কিছু বুঝতে পারছেন কত কত টাকা আমরা ইনভেস্ট করে ফেলেছি? তখন কাশ্যপ ব্যানার্জি বলতে থাকে, হ্যাঁ বুঝতে পারছি। তখন তখন দেখা যায় বড়বাবু বলতে থাকে, মিস্টার রাজদীপ চ্যাটার্জি, আপনি 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 বুঝতে পারছেন না। আমার মনে হচ্ছে কেউ একজন খেলছে, হয়তো বা ওই পঙ্কজ খাসনবিশ খেলছে, আর তা না হলে মিস্টার রাজদীপ চ্যাটার্জি আপনার ছেলে। আর আপনার ছেলেকে একটু থামান, আপনার ছেলেকে কোনোভাবে আটকানো যাচ্ছে না। ছেলেটা কিন্তু বড্ড বাড়াবাড়ি করছে। ওকে ওকে যদি না থামান, তবে কিন্তু আপনারাই বিপদে পড়ে যাবেন। এই কথাটা আমি আপনাকে ভালো করে বলে দিলাম। তখন রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, আপনি আমার ছেলেকে নিয়ে একদম আজে বাজে কথা বলবেন না, কারণ কারণ আমার ছেলে এসবে এসবে কোনোভাবে জড়াবে না। ও হয়তোবা বিদ্যাকে ভালোবাসে, কিন্তু এখনো বুঝে গেছে যে বিদ্যাকে ভালোবাসলেই হবে না, বিদ্যাকে এখন এখন মরে যেতে হবে, বিদ্যার সময় শেষ। তখন তখন দেখা যায় এই বলে রাজদীপ চ্যাটার্জি চলে যাবে, ঠিক তখনই কাশ্যপ ব্যানার্জির এই বলতে থাকে, মিস্টার রাজদীপ চ্যাটার্জি আপনি চলে যাচ্ছেন? তখন শ্রাবণ এসে বলতে থাকে, আঙ্কেল আপনি কোথায় যাচ্ছেন? তখন তখন দেখা যায় রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, বাবা তুমি কিন্তু তৈরি থেকো, তোমার জন্য অনেক বড় বড় দায়িত্ব দায়িত্ব অপেক্ষা করছে। এরপরে রাজদীপ চ্যাটার্জি চলে গেলে তখন তখন দেখা যায় শ্রাবণ বলতে থাকে, ড্যাডি তুমি তুমি আর বড়বাবু এখান থেকে বেরিয়ে যাও, এখান থেকে বেরিয়ে যাও। সন্ধ্যার মধ্যে কাজ শুরু হয়ে যাবে, আর তোমরা এখানে থাকলে তোমাদের উপর ব্লেম আসতে পারে। তাই তোমরা যদি এখান থেকে চলে যাও, কেউ তোমাদের দিকে আঙুল তুলতে পারবে না। এরপরে এরপরে দেখা যায় শ্রাবণ নিপুণকে ফোন করে বলতে থাকে, আজ সন্ধ্যায় কিন্তু কাজটা করতে হবে, সন্ধ্যাবেলায় রেডি থেকো, তোমার তোমার গুন্ডা পান্ডা নিয়ে চলে এসো, আমাকে যেন আর বারবার ফোন করে না ডাকতে হয়। তখন এই কথাটা শুনে নিপুণ বলতে থাকে, ঠিক আছে। এদিকে এদিকে রায়াকে বড়বাবু ফোন করে বলতে থাকে, আমি আমি পঙ্কজ খাসনবিশ বলছি। তুমি তুমি এই সন্ধ্যার মধ্যে সকল স্টুডেন্টদের নিয়ে কলেজে নিজেদের প্রত্যেকটা রুম তালা দিয়ে ওখান থেকে বেরিয়ে যাবে। এই কথাটা শুনে রায়া বলতে থাকে, কেন কেন বেরিয়ে যাব? তখন তখন দেখা যায়
পঙ্কজ খাসনবিশ বলতে থাকে, আসলে আজ বিকালে বিকালে কলেজে তাণ্ডব চলবে, কলেজে একটা হামলা হবে, তাই তোমরা আগে থেকে সরে যাবে। তখন তখন এই কথাটাও শুনে রায়া বলতে থাকে, এসব আপনি কি বলছেন? এখানে যদি হামলা হয়, আমরা যদি অল্পতেই ছেড়ে দিই, তবে তবে আমরা কোথায় থাকবো? কলেজটা তো ওরা ভেঙে ফেলবে, হোস্টেলটা তো একদম ভেঙে গুড়িয়ে দেবে, তখন আমরা কোথায় থাকবো? হোস্টেলটার কি হবে, আমাদের কি হবে? তখন তখন বড়বাবু বলতে থাকে, তোমরা একদম চিন্তা করবে না, আমি যেটা বলেছি সেটাই করো। এরপরে রায়া বলতে থাকে, ঠিক আছে। এরপরে ফোনটা কেটে দিলে তখন তখন দেখা যায় বড়বাবুকে বিদ্যা বলতে থাকে, কি বললো? তখন তখন বিদ্যার কথা শুনে বড়বাবু বলতে থাকে, ভয় পাচ্ছে, ওরা ভয় পাচ্ছে, তাই বলছে যে যদি ওরা কলেজ থেকে বেরিয়ে যায়, কলেজটা ভেঙে দিলে ওরা কোথায় থাকবে? তখন এ কথা শুনে বিদ্যা বলতে থাকে, ওরা তো স্টুডেন্ট, ওদের মধ্যে এতটা শক্তি নেই, ওরা ওরা সবকিছুতেই ভয় পায়। এদিকে এদিকে রায়া বলতে থাকে, যদি কলেজটা ভেঙে যায় তবে আমরা কোথায় থাকবো? আমি তো কিছুই বুঝতে পারছি না কি হবে। এরপরে এরপরে বড়বাবু ফোন করে বলতে থাকে, শোনো রায়া, তুমি একদম চিন্তা করবে না, তুমি ওদের সবাইকে নিয়ে বেরিয়ে যাবে, আর কলেজটা একজন আছে যে কলেজটা বাঁচিয়ে নেবে, তোমাদের হস্টেল তোমারই থেকে যাবে, তোমরাই হস্টেলে পড়াশোনা করবে, তোমরা কোনোভাবে চিন্তা করো না। এরপরে ফোনটা কেটে দেয়। এরপরে বিদ্যা বলতে থাকে, আপনি ওদেরকে বুঝিয়ে দিয়েছেন তো ওরা বেরিয়ে যাবে তো? তখন বড়বাবু বলতে থাকে, হ্যাঁ, রায়াকে আমি বলেছি সবাইকে নিয়ে সন্ধ্যার আগে বেরিয়ে যেতে, আর প্রত্যেকটা রুমে তালা লাগিয়ে দিতে। তখন তখন বিদ্যা বলতে থাকে, আজকেই আজকে আমাকে মিশনটা সাকসেসফুল করতে হবে, আজকে মিশনটা অবশ্যই সাকসেসফুল করতে হবে, আর ওই নিপুণা শ্রাবণকে আমি অবশ্যই শিক্ষা দেবো। ঠিক তখনই বড়বাবুর ফোন এলে তখন বড়বাবু ফোনটা রিসিভ করে কথা বলতে থাকে। এরপরে বড়বাবু বলতে থাকে, একদম একদম উচিত কাম করেছো, একদম ঠিক কাজ করেছো। এরপরে ফোন কেটে দিলে বিদ্যা বলতে থাকে, কি হয়েছে বড়বাবু? তখন বড়বাবু বলতে থাকে, আসলে আসলে নিপুণ ও শ্রাবণ কোথায় আছে সেই ডেরাটা খুঁজে পাওয়া গেছে, ওদের লোকেশনটা ট্র্যাক করা গেছে। এই কথাটা শুনে বিদ্যা বলতে থাকে, সাব্বাস বড়বাবু, তবে এবার তো আমাদের কাজটা শুরু করে দিতে হবে, তাই না? আমাদের এবার যে বেরোতে হবে এখান থেকে, ওখানে গিয়ে তো ওদেরকে শিক্ষা দিতে হবে। দেশটা কোথায় যাচ্ছে বলুন তো? কোথায় যাচ্ছে? আমরা কোন সমাজে বাস করছি, যেখানে যেখানে সবাই আগে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতো, আর এখন কি হচ্ছে? পড়াশোনা নিয়ে বিজনেস তৈরি হচ্ছে, পড়াশোনা নিয়ে সবাই বিজনেস করছে। আমাদের সমাজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? এ সমাজে এসব কারা এসে দাঁড়িয়েছে বলুন তো? এরপরে দেখা যায় বিদ্যা কেনলা থেকে স্যালাইনটা খুলতে থাকে। তখন বড়বাবু বলতে থাকে, আমি ধরবো? তখন বিদ্যা বলতে থাকে, না, ধরতে হবে না, আমরা শক্তিশালী বড়বাবু, আমাদের কিছু হয় না। এদিকে দেখা যায় পিহু বলতে থাকে, কি ব্যাপার দিদি, তোমার লজ্জা করছে না? মেয়েটা হসপিটালের বেডে শুয়ে শুয়ে কাতরাচ্ছে, মরণ যন্ত্রণায় মরছে, আর তুমি ক্লাবে যাচ্ছ, তুমি পার্টি করতে যাচ্ছ, তুমি পার্টি করবে? তখন এ কথা শুনে তখন দেখা যায় তোষা ব্যানার্জি বলতে থাকে, শোনো, আমি কোনো পার্টি করতে যাচ্ছি না, আসলে রাজদীপ চ্যাটার্জি আমাকে ডেকেছে, আসলে আমার মেয়ে ফাগুন, ওর সঙ্গে বিয়ের কথা হবে, এই জন্য আমাকে যেতে বলেছে, আমি কোনো পার্টি ফার্টিতে যাচ্ছি না, তাই বাড়াবাড়ি করবে না কপিল, তোমার বউকে আমার সঙ্গে এভাবে কথা বলতে বারণ করে দাও। তখন তখন এ কথা শুনে পিহু বলতে থাকে, তোমার লজ্জা করছে না? এক মেয়ে তোমার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আর তুমি এখানে এসছো তোমার আরেক মেয়ের বিয়ে ঠিক করতে? তখন এ কথা শুনে তখন দেখা যায় তোষা ব্যানার্জি বলতে থাকে, ও আমার মেয়ে নয়, আমি কবার বলবো যে ও আমার মেয়ে নয়? শুধুমাত্র শুধুমাত্র ফাগুন আমার মেয়ে, ফাগুনের ভবিষ্যৎটা আমাকেই তো ডিসাইড করতে হবে, ওর ভবিষ্যৎ নিয়ে তো আমাকেই ভাবতে হবে, তোমরা তো আর ওর ভবিষ্যৎটা ঠিক করে দেবে না, তাই তোমরা বাড়াবাড়ি করবে না। এদিকে রাজরিত বলতে থাকে, আচ্ছা আচ্ছা দাদা, তুমি এসব কি করছো? তুমি তুমি কি খেলায় মেতে উঠেছো বলো তো? নিজের ছেলেকে নিয়ে দাবায় নেমেছো, নিজের ছেলেকে দাবার গুটি বানিয়েছো তুমি? তখন রাজদীপ বলতে থাকে, রূপ, একদম মুখ সামলে কথা বলবে, একদম বাড়াবাড়ি করবে না। তুমি এসব কি করছো, কি বলছো? তুমি আমাকে সম্মান দিয়ে কথা বলো, তুমি তো আমার সঙ্গে এভাবে কথা বলো না, তবে আজ কেন এভাবে কথা বলছো তুমি? তখন দেখা যায় রূপ বলতে থাকে, তোমার সঙ্গে আগে আমি কথা বলতাম না, কারণ তোমার প্রতি আগে আমার একটা সম্মান ছিল, কিন্তু এখন সেই সম্মানটা হারিয়ে গেছে। তোমার নিজের নিজের দোষে তুমি সম্মানটা হারিয়ে ফেলেছো দাদা। তুমি যে ব্যবহারগুলো করছো সেই ব্যবহার দেখে তোমাকে আমি মোটেও চিনতে পারছি না, এ কোন নতুন দাদাকে আমি চিনছি? আমি নিজে বুঝতে পারছি না। তখন এ কথাটা শুনে তখন রাজদীপ বলতে থাকে, সৃঞ্জয়ী, ওকে এখান থেকে নিয়ে যাও, তা না হলে কিন্তু খারাপ হয়ে যাবে। তখন সৃঞ্জয়ী রূপকে বলতে থাকে, কি করছো তুমি? তুমি দাদার মুখে মুখে কথা বলছো কেন বলো তো? এদিকে তোষা ব্যানার্জি পিহুকে বলতে থাকে,
তুমি একদম বাড়াবাড়ি করবে না। ও ও আমার মেয়ে না, জানো জানো ছোটবেলায় আমার যখন বিয়ে হয়ে এসেছিল তখন আমি ওকে কোলে তুলে নিয়েছিলাম। একদিন একদিন তোমার দাদা, আমার স্বামী বিজনেসের কাজে বাইরে গিয়েছিল, তখন তখন বিদ্যা বিদ্যা কেঁদেছিল। ওর হঠাৎ হঠাৎ অনেক জ্বর হয়েছিল। তখন তখন সবাই আমার দিকে আঙুল তুলেছিল, বলেছিল সৎমা তো তাই যত্ন করেনি, এজন্যই মেয়ের এই অবস্থা, মেয়ে অসুস্থ হয়ে পড়েছে। সেদিন আমার অনেক কষ্ট হয়েছিল। তারপরে প্রতিনিয়ত আমাকে আমাকে সৎ মায়ের তকমা দেওয়া হয়। সব সময় আমাকে সবাই আঙুল তুলে বলতো যে ওই যে সৎ মা, এই জন্যই তো সৎ মেয়ের কোনো যত্ন নেয় না, এই জন্য মেয়েটা বারবার অসুস্থ হয়ে পড়ে। এর জন্য যখনই বিদ্যা অসুস্থ হয়ে পড়তো তখনই আমাকেই দায়ী করা হতো। তাই আমি তখন থেকে বিদ্যার উপর রাগ হতে শুরু করে। যখন বিদ্যা আরো বড় হতে শুরু করে, ওর প্রতি ঘৃণা আমার আরো তত বেশি বাড়িয়ে যায়। এরপরে আমার ঘরে সন্তান আসে, আমার ফাগুন আসে। তখন আমি আমার ফাগুনকে নিয়ে অনেক অনেক সুখে ছিলাম। আমি তখন থেকে বিদ্যাকে আরো ঘৃণা করতে শুরু করেছি, বুঝতে পেরেছো পিহু? তাই তুমি বিদ্যাকে বারবার বলবে না আমার মেয়ে। আমি আমার মেয়ে হিসেবে মানি না বিদ্যাকে, কারণ বিদ্যা আমার মেয়ে কখনো ছিল না আর হতেও পারবে না। আমার শুধু আমার শুধু ফাগুন আর শ্রাবণী আমার সন্তান, আর কেউ নয়। তখন এ কথাটা শুনে পিহু বলতে থাকে, আচ্ছা আচ্ছা দিদি, তোমার লজ্জা করে না? তুমি ওকে গর্ভধারণী, কিন্তু তুমি তো ওর মা। বলো, তুমি তুমি এক মেয়ের সংসার ভেঙে এক মেয়ের জীবন জীবন কেড়ে নিয়ে অন্য মেয়ের জীবন সাজাতে যাচ্ছ, তুমি কেমন মা বলো তো? তখন দেখা যায় তোষা ব্যানার্জি বলতে থাকে, আমি তো বলছি আমি ভালো মা নয়, আমি আমি খারাপ মা। তাই তোমরা কেন আমাকে জোর জবরদস্তি করছো? আমি তো খারাপ মা, তাই না? খারাপ মায়েদের কখনো তার মেয়েদের নিয়ে চিন্তা থাকে না। আর আমি ফাগুনের ভালো মা, তাই আমি ফাগুনকে নিয়ে চিন্তা করি। আমার মেয়েটার ভবিষ্যৎ তো আমাকেই গড়তে হবে, তাই না? তখন পিহু বলতে থাকে, তোমাকে দেখে আমার ঘৃণা হচ্ছে দিদি, ঘৃণা হচ্ছে। আমি তোমার থেকে আগে শিখতাম, আর আজকে মনে হচ্ছে তুমি আমার থেকে শিখলে হয়তো বা তোমার শিক্ষা দীক্ষা ভালো হতো। এদিকে এদিকে রূপ বলতে থাকে, আচ্ছা দাদা, তোমার কি অধঃপতন হয়েছে? তুমি নিজের ছেলেকে এভাবে বলি দিচ্ছ? তুমি কি এখানে এখানে একটা খেলা খেলা ঘর বানিয়েছো বলো তো? তুমি এটাকে বিয়ে মানে কি খেলা মনে করছো? একবার বিয়ে দিচ্ছ, আবার ভাঙছো, আবার দিচ্ছ, আবার ভাঙছো। এসব কি হচ্ছে? তুমি তুমি একদম ভালো হবে না। এরপরে রূপ চলে যেতে থাকে। তখন সৃঞ্জয় বলতে থাকে, তুমি কোথায় যাচ্ছ? তখন রূপ বলতে থাকে, আমি বিদ্যার কাছে যাচ্ছি। এই বলে রূপ সেখান থেকে বেরিয়ে যায়। এরপরে দেখা যায় তখন এদিকে তোষা ব্যানার্জি বাড়ি থেকে বেরোচ্ছে, ঠিক তখনই রাজদীপ চ্যাটার্জি তোষা ব্যানার্জিকে ফোন করে। এরপরে তোষা ব্যানার্জি ফোন ধরে বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ বলুন, আপনি কি বলবেন? তখন রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, আসছেন তো আপনারা? তখন তোষা ব্যানার্জি বলতে থাকে, হ্যাঁ আমরা বেরিয়ে পড়েছি, আসছি। এদিকে রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, ঠিক আছে, তাড়াতাড়ি আসুন, আমি আপনাদের জন্য অপেক্ষা করছি। এরপরে ফোন কেটে দিলে সৃঞ্জয়ী বলতে থাকে, আচ্ছা দাদা, আপনি কি করতে চাচ্ছেন বলুন তো? তখন রাজদীপ বলতে থাকে, আমি চাচ্ছি ফাগুনকে আপাতত এ বাড়িতে শাখা পলা পরে সিঁদুর পরে বউ সাজিয়ে রাখতে। তখন তখন সৃঞ্জয়ী বলতে থাকে, কিন্তু রিত তো কোনোভাবেই মানছে না, রিত যদি না মানে? তখন রাজদীপ বলতে থাকে, তখন না মানলে ব্যাপারটা আরো আরো মিস্টেরিয়াস হয়ে যাবে, অনেক জটিল হয়ে যাবে, কিন্তু এতে আমার কিছু যায় আসে না। এদিকে দেখা যায় বিদ্যা ও বড়বাবু ছদ্মবেশে নিপুণ ও শ্রাবণের ডেরায় আসে, আর সেখানে এসে ঝাড়ুদারকে বলতে থাকে, আচ্ছা এখানে কি নিপুণ বলে একটি ছেলে থাকে? তখন দেখা যায় মহিলাটি বলতে থাকে, হ্যাঁ থাকে তো, সবসময় রিভলভার নিয়ে থাকে, সবাই ওকে দেখে ভয় পায়। ছেলেটা অনেক অনেক বাজে, অনেক বদমাইশ, বুঝতে পেরেছেন? ছেলেটা অনেক বাজে, সবসময় সবাইকে ভয় দেখায়। এদিকে বিদ্যা শ্রাবণের সামনে এলে বিদ্যার চোখ দেখেই শ্রাবণ ভয় পেয়ে যায়। ঠিক তখনই বিদ্যা আড়ালে সরে গেলে তখন শ্রাবণ বাইরে আসে, আর তখন বিদ্যা শ্রাবণের উপর অ্যাটাক করে বসে।